পানিপথের ঐতিহাসিক প্রান্তরে লোদি বংশের সৈন্যবাহিনীকে বিধ্বস্ত করে বাবর ভারতে মোগল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন। ভারতে সাম্রাজ্য বিস্তারের প্রচেষ্টা তার সার্থকতায় মণ্ডিত হয়েছিল, কিন্তু তার পূর্ববর্তী জীবন ছিল নানা ব্যর্থতা ও বিপর্যয়ে ভরা। পিতার দিক দিয়ে তিনি ছিলেন তৈমুরের এবং মাতার দিক দিয়ে তিনি ছিলেন চিঙ্গিস খাঁর বংশধর। বর্তমান রুশ তুর্কিস্তানের অন্তর্গত ফরখানা নামক ক্ষুদ্র রাজ্যের অধিপতি আমির ওমর শেখ মির্জার পুত্র জহির উদ্দিন মুহাম্মদ 1483 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। ইনি পরবর্তী যুগের ইতিহাসে বাবর নামে বিখ্যাত হয়ে ওঠেন। বাল্যকালে তিনি শিক্ষার যথেষ্ট সুযোগ পেয়েছিলেন এবং এই সময় থেকেই অত্যন্ত দুঃসাহসী ও দুর্ধর্ষ হয়ে ওঠেন। পিতার আকস্মিক 1494 খ্রিস্টাব্দে মৃত্যুর ফলে মাত্র 11 বছর বয়সেই বাবর ফরখানার সিংহাসন আরোহণ করেন। এই সময় থেকেই তিনি তৈমুরের সাম্রাজ্য পুনঃসঞ্জীবিত করার স্বপ্ন দেখতে থাকেন। সমরকন্দের সিংহাসন নিয়ে তৈমুরের বংশধরগণের মধ্যে আত্মকলহ দেখা দিলে তিনি সেই সুযোগ গ্রহণ করতে অগ্রসর হন। সাময়িকভাবে তিনি সমরকন্দ দখল করতে পারলেও শেষ পর্যন্ত তাকে উজলেক দলপতি শাহবানী খাঁর কাছে 1503 খ্রিস্টাব্দে সম্পূর্ণ পর্যদস্ত হতে হয় এবং আপন পিতৃরাজ্যও হারাতে হয়। অতঃপর তিনি ভাগ্য অন্বেষণের জন্য বিভিন্ন স্থানে ঘুরতে লাগলেন। এই সময় কঠোর জীবনযাত্রার মধ্যে দিয়ে তিনি তার জীবনের অনেক অমূল্য অভিজ্ঞতা সঞ্চয় করেন এবং এই সময়ের মধ্যেই তার মনে হিন্দুস্থান জয়ের সংকল্প দানা বেঁধে ওঠে। 1504 খ্রিস্টাব্দে তিনি কাবুল রাজ্যটি দখল করতে সক্ষম হন। এরপর তিনি সমরকন্দের ওপর উজবেক আধিপত্য ধ্বংস করার জন্য কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হন। অবশেষে সেই আশা ত্যাগ করে তিনি দক্ষিণ পূর্ব দিকে অর্থাৎ হিন্দুস্থানের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন। ভারতবর্ষের রাজনৈতিক অবস্থা তাকে এক অপূর্ব সুযোগ দান করল। রাজনীতিগতভাবে ভারত তখন ছিল সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং আত্মকলহে দুর্বল। পরীক্ষামূলকভাবে তিনি কয়েকবার প্রাথমিক অভিযান প্রেরণ করলেন এবং বৌজর দুর্গ, ঝিলামের তীরে ভীর নামক স্থান ও চিনাব নদীর অববাহিকা অঞ্চল দখল করলেন। কিন্তু দেশের অভ্যন্তরে অভিযানের জন্য তিনি সুযোগের অপেক্ষা করতে লাগলেন। 1507 খ্রিস্টাব্দে তিনি কান্দাহার দখলের পর বাদশাহ উপাধি গ্রহণ করলেন, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই তার হস্তচ্যুত হয়। দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থা শীঘ্রই তাকে সেই সুযোগ দান করল। দিল্লির লোদি বংশীয় সুলতান ইব্রাহিম লোদিকে সিংহাসনচ্যুত করবার জন্য অভিজাত বর্গের একটি বিরাট অংশ তখন অতিমাত্রায় আক্রোশশীল হয়ে উঠেছিল। অবশেষে লাহোরের শাসনকর্তা দৌলত খাঁ এবং সিংহাসনের অন্যতম দাবিদার সুলতানের পিতৃব্য আলম খাঁ একত্রে বাবরকে ভারত আক্রমণের জন্য আহ্বান জানালেন। বাবর এই আমন্ত্রণ সানন্দে গ্রহণ করে 1524 খ্রিস্টাব্দে সসৈন্যে পাঞ্জাবে উপস্থিত হয়ে লাহোর দখল করলেন। দৌলত খাঁ ও আলম খাঁ বাবরের সহায়তা চেয়েছিলেন সত্য, কিন্তু তারা এখন বুঝতে পারছে বাবরের আসল উদ্দেশ্য কী। বিরুদ্ধাচরণ আরম্ভ করলেন, ফলে বাবরকে কাবুলে ফিরে যেতে হলো। কিন্তু পরের বছর 1525 খ্রিস্টাব্দে তিনি সসৈন্যে পাঞ্জাবে উপস্থিত হয়ে দৌলত খাঁকে বর্ষতা স্বীকার করাতে বাধ্য হলেন এবং পানিপথের প্রান্তরে তার সুশিক্ষিত অশ্বারোহী ও গোলন্দাজ বাহিনীর সহায়তায় ইব্রাহিম লোদিকে পরাজিত ও নিহত করলেন। দিল্লি বাবরের পদানত হলো, কিন্তু এই যুদ্ধের ফলেই সমগ্র হিন্দুস্থানের ওপর বাবরের আধিপত্য প্রতিষ্ঠিত হয়নি। পানিপথের 1526 খ্রিস্টাব্দের যুদ্ধ জয় মোগল সাম্রাজ্য স্থাপনের প্রথম পদক্ষেপ ছিল মাত্র। পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভের পর দিল্লি ও আগ্রা বাবরের পদানত হলো। অতঃপর তিনি তার আধিপত্য চতুর্দিকে বিস্তীর্ণ করবার জন্য সচেষ্ট হলেন। দোয়াব অঞ্চলের আফগান অভিজাতবর্গ দমন হলো। জৌনপুর, গাজীপুর, গোয়ালিয়র প্রভৃতি স্থান তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হলো। কিন্তু অনতিকালের মধ্যেই তাকে সম্মিলিত রাজপুত শক্তির সম্মুখীন হতে হলো।
তুর্কি আফগান সুলতানের পতনোন্মুখ অবস্থার সুযোগ গ্রহণ করে মোবারের রানা বা সংগ্রাম সিং হিন্দুস্তানের রাজপুত প্রাধান্য স্থাপনের আশা পোষণ করেছিলেন। এই উদ্দেশ্যে তিনি বাবরের সঙ্গে পূর্ব হতেই সংযোগ স্থাপন করেছিলেন, কিন্তু কার্যক্ষেত্রে তিনি বাবরের অভিযানে কোনরূপ সাহায্য করেননি। এখন বাবরকে নির্বিবাদে হিন্দুস্তানে তার আধিপত্য বিস্তার করতে দেখে তিনি এক বিশাল রাজপুত সঙ্গ গড়ে তুললেন। 1527 খ্রিস্টাব্দে খানুয়ার প্রান্তরে উভয় পক্ষের সেনাবাহিনীর সাক্ষাৎ হলো। সংখ্যাধিক্য থাকা সত্ত্বেও যুদ্ধ কৌশলের অপকর্ষতার ফলে রাজপুত বাহিনীর শোচনীয় পরাজয় ঘটল। ভারতে রাজপুত প্রতিষ্ঠা আশা চিরতরে বিনষ্ট হল। অধ্যাপক পার্সিভাল স্পিয়ার মন্তব্য করেছেন, ওয়াজ দ্য ইম্পেরিয়াল সোয়ান সং অব দ্য রাজপুত। খানুয়ার যুদ্ধের গুরুত্বটা ছিল দুইটি। প্রথমত, মোগল শক্তিকে প্রতিহত করার মতো উপযুক্ত কোনো শক্তি আর থাকলো না। দিল্লিতে বাবরের সিংহাসন নিরাপদ হলো, আর প্রাধান্য দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হলো। দ্বিতীয়ত, তার রাজনৈতিক কেন্দ্রস্থল কাবুল থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হলো। খানুয়ার যুদ্ধের পর বছর 1528 খ্রিস্টাব্দে বাবর দুর্ভেদ্য রাজপুত দুর্গ চান্দেরি দখল করলেন। অতঃপর 1529 খ্রিস্টাব্দে গোগরা বা ঘাগরা নদীর তীরে তিনি বাংলা ও বিহারের আফগানদের সম্মিলিত বাহিনীকে সম্পূর্ণভাবে পরাজিত করলেন। এই যুদ্ধ জয়ের ফলে এক বিরাট অংশে বাবরের আধিপত্য প্রতিষ্ঠিত হলো। হিমালয়ের পাদদেশ থেকে দক্ষিণে গোয়ালিয়র পর্যন্ত এবং মধ্য এশিয়ার অক্ষ নদী থেকে পূর্ব গোগরা নদী পর্যন্ত তার সাম্রাজ্য প্রতিষ্ঠিত হলো। উল্লেখ্য, 1526 থেকে 26 খ্রিস্টাব্দ পরবর্তী অভিযানগুলোর তুলনার উদ্দেশ্যের দিক থেকে ভিন্ন ছিল। 1530 খ্রিস্টাব্দে 26শে ডিসেম্বর তার মৃত্যু হয়। বাবরের জয়লাভের একাধিক কারণ দেখা যায়। যদিও তুলনামূলক বিচারে বাবরের শক্তি ছিল সামান্য, কিন্তু বাবরের নেতৃত্বে মুঘল বাহিনী ছিল সুশৃঙ্খল ও সংঘবদ্ধ। অন্যদিকে ইব্রাহিম লোদির সৈন্যবাহিনী ছিল অদক্ষ ও অনিয়ন্ত্রিত।